বিসমিল্লাহির রহমানির রহিম। সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের সকল শিক্ষার্থীকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্বের বইয়ের প্রথম অধ্যায় থেকে, এবং আমাদের আলোচনার বিষয় হলো যে আমরা এখানে দেখার চেষ্টা করব থিওরি বলতে কি বোঝায় সেটা জানবো, এবং থিওরিটা কি জিনিস সেটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি, এবং সেই সাথে সোশিওলজিক্যাল থিঙ্কিং এবং ডেভেলপমেন্ট অফ সোশিওলজিক্যাল থিঙ্কিং, সোশিয়াল থিঙ্কিং কিভাবে ডেভেলপ হচ্ছে সেসব জানার চেষ্টা করব। সোশিওলজিক্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ফোর্সেস সাথে এই রিলেশনটা কি সেটা আমরা জানার চেষ্টা করব। এমার্জেন্স অফ সোশিওলজি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ডিসিপ্লিন, এবং সমাজবিজ্ঞানের যে বিকাশ ঘটছে বা উদ্ভবের পিছনে যে শক্তিসমূহ, সেই শক্তিসমূহ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকের ক্লাসে। আমরা পরবর্তী ক্লাসে সে সমস্ত বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা করব, কারণ এখান থেকে প্রতি বছরই আমাদের পরীক্ষায় একটি কোশ্চেন থাকে, মানে অল্টারনেটিভ ইয়ার্সে একটা না একটা আসে। সে কারণে আমরা চ্যাপ্টারটির মোটামুটি গুরুত্ব দিয়ে পড়াশোনা বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা দেখব যে হোয়াট ইজ সোশিওলজি। তোমরা ইতিমধ্যে প্রথম বর্ষে সোশিওলজি সম্পর্কে বিভিন্ন ধরনের বিভিন্ন তাত্ত্বিকের সংজ্ঞা পড়ে আসছে, এবং তোমরা এবার সোশিওলজির সম্পর্কে আশা করি বিশদ ধারণা আছে। তারপর আমি আমেরিকান সোশিওলজিক্যাল অ্যাসোসিয়েশন কর্তৃক তিনটি যে সমাজবিজ্ঞান বিষয়ে যে তাদের তিনটি আইডিয়াস বা মতামত, সেটা আমি এখানে একটা ইনকর্পোরেট করার চেষ্টা করেছি। তাদের মতে তাদের মতে যে সোশিওলজি একটা সিস্টেমেটিক স্টাডি করে। সেটা কি করে? সোশ্যাল বিহেভিয়ার ইন হিউম্যান গ্রুপস, অর্থাৎ মানুষ যখন গ্রুপে থাকে এবং সেখান থেকে সব মানুষ কিভাবে বিহেভ করে সেটা নিয়ে তারা স্টাডি করে, এবং সেই স্টাডিটা হয় কিভাবে? সিস্টেমেটিক হয়ে। সেকেন্ডলি তারা যেটা বলতে চাচ্ছেন যে তারা এটা কি করে? একটা এক্সামাইন করে কি? যে একটা ইনফ্লুয়েন্সেস অফ সোশ্যাল রিলেশনশিপস, যে সোশ্যাল রিলেশনশিপ যে পিপলের অ্যাটিটিউড বা বিহেভিয়ারের উপর কিভাবে প্রভাব বিস্তার করে সেটা নিয়ে তারা এক্সামাইন করে, অর্থাৎ যে ইনফ্লুয়েন্স অফ সোশ্যাল রিলেশনশিপস, সেটা কার উপর? অন পিপল অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার উপর। লাস্টলি তারা যেটা করছে যে সোশিওলজি স্টাডি করে হাউ সোসাইটিস আর এস্টাবলিশড অ্যান্ড চেঞ্জ। তারা বলতে চাচ্ছে যে সমাজ কিভাবে প্রতিষ্ঠিত হয় এবং এর পরিবর্তনগুলো কিভাবে আসে সেটা নিয়ে তারা স্টাডি করে। তাহলে কি দাঁড়ালো? তাদের মতে সোশিওলজি মূলত তিনটে কাজ করে। একটা হলো সিস্টেমেটিক ভাবে স্টাডি করে। সেটা কি স্টাডি করে? সোশ্যাল বিহেভিয়ার নিয়ে স্টাডি করে, এবং সেটা কিসের মাঝে? হিউম্যান গ্রুপের মাঝে মানুষ যেভাবে বিহেভ করে সেটা নিয়ে আলোচনা করে। তারা এক্সামাইন করে দ্য সোশ্যাল রিলেশনশিপটাকে নিয়ে এক্সামাইন করে, এবং সেটার ইম্প্যাক্ট পিপল অ্যাটিটিউডের উপর কিভাবে পড়ে সেটা নিয়ে তারা এক্সামাইন করে। লাস্টলি তারা যেটা দেখে সেটা কি করে? যে সোশিওলজি কিভাবে এস্টাবলিশড হলো এবং এর সোশ্যাল যে চেঞ্জ গুলো আসছে সে সম্পর্কে তারা একটি স্টাডি করার চেষ্টা করে। এখন আমরা জানবো, দেখার চেষ্টা করবো যে হোয়াট ইজ সোশিওলজিক্যাল থিওরি। যদি তত্ত্বের কথা শুনলে আমাদের একটা ভীতি কাজ করে, কিন্তু বিষয়টা আসলে সেরকম না। এর ভিতরে অনেক মজা আছে। যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো বা ভালোভাবে বোঝার চেষ্টা করো, তাহলে তত্ত্ব পড়লে তোমরা সোশিওলজি জানতে পারবে। এবং মোটামুটি এখানে একটা যদি তোমরা পড়াশোনা করো, বুঝে পড়াশোনা করো, তাহলে এর ভিতরে মজা পাবো। সে কারণেই যে সোশিওলজিস্ট থিঙ্কাররা বলা হয় যে এরা বলে যে নট অ্যাজ বোরিং অ্যাজ ইট সাউন্ডস, অর্থাৎ এটা যেমন শোনা যায় আসলে ততটা বোরিং না, যদি তোমরা এটা বোঝার চেষ্টা করো। সেজন্য তোমাদের অনেক পড়াশোনা করতে হবে। আমরা প্রথম দেখবো যে জেনারেল সেন্সের থিওরি বলতে কি বোঝায়। থিওরি আর কিছুই না, একটা প্রসেসটা একটা কোনো একটা ঘটনা বা ফোর্স বা ম্যাটেরিয়ালস বা আইডিয়াস বা বিহেভিয়ার, যে কোনো কিছুকে যদি তুমি সমন্বিত হবে বা কম্প্রিহেন্সিভ ভাবে কোনো কিছু দেখতে চাও বা বুঝতে চাও, এটাই হলো একটা থিওরি। তাহলে কি বোঝাচ্ছে? যে একটা অ্যাটেম্প্ট টু এক্সপ্লেন ইভেন্টস, কোন একটা ঘটনাকে ব্যাখ্যা করার যে প্রচেষ্টা বা ফোর্স, ম্যাটেরিয়ালস, আইডিয়াস আর বিহেভিয়ার ইন এ কম্প্রিহেন্সিভ ম্যানার, এমন হবে যে শুধু ইন্ডিভিজুয়াল না, শুধু তুমি তোমার দৃষ্টিকোণ থেকে দেখবা তা না, সেটা হবে কম্প্রিহেন্সিভ ম্যানার। তাহলে সোশিওলজিক্যাল থিওরি কি করে? দেখো, সোশিওলজিক্যাল থিওরি কি করে? তাহলে যে এটা কি করে? সেক টু এক্সপ্লেন
প্রবলেমস, অ্যাকশনস অর বিহেভিয়ার। এটা তাহলে কি করে, সমস্যা এবং কোনো কার্যক্রম সম্পর্ক এবং বিহেভিয়ারকে নিয়ে এবং এটাই ব্যাখ্যা করার চেষ্টা করে। এটাই হলো সোশিওলজিক্যাল থিওরির কাজ। এবং যদি ইফেক্টিভ থিওরি শুড এক্সপ্লেন এন্ড প্রেডিক্ট, এটাকে আসলে ব্যাখ্যা করা এবং পূর্বানুমান করা উচিত। Sociologists employ theories to examine the relationship between observations of data that may seem completely unrelated. যেগুলো হয় কি সোশিওলজিক্যাল যে এমপ্লয় থিওরিজ টু এক্সামাইন, এটা মূলত এক্সামাইন করার চেষ্টা করে দ্য রিলেশনশিপস বিটুইন অবজারভেশন, যারা অবজার্ভ করে তারা অথবা যে ডেটা থেকে দ্যাট মে সিম কমপ্লিটলি আনরিলেটেড। এখন দেখো থিওরি মূলত কি কাজ করে, অ্যাবস্ট্রাক্ট ইন্টারপ্রিটেশন অফ ফ্যাক্টস, যে কোনো একটা ঘটনাকে তারা নিরপেক্ষভাবে বা বিমূর্তভাবে ব্যাখ্যা করে। এখানে এরা মূলত ভ্যালু ফ্রি রাখতে চায়, এরা কোনো কিছুর প্রতি বা পক্ষপাত দোষে দুষ্ট হতে চায় না, এরা নিরপেক্ষ থাকতে চায় এবং এরা নিরপেক্ষ থেকে দেখতে চায় যে ওই যে কোন প্রত্যেকটা ঘটনার ক্যারেক্টার গুলা কি বা এটা কেন, কোন একটা ঘটনা কেন ঘটে, কখন ঘটে এবং হাউ মানে এটা কিভাবে ঘটে। সে কারণে বলা হয় যে ডিফারেন্ট অ্যান্ড ডিসএগ্রিমেন্ট অ্যাপ্রোচেস অন হাউ টু স্টাডি হিউম্যান বিহেভিয়ার অর সোশ্যাল ওয়ার্ল্ড। এখন তাহলে কোশ্চেন হলো যে হোয়াট ইজ সোশিওলজিক্যাল ইমাজিনেশন। এই শব্দটা আমরা মানে সবসময় তোমরা পাবা যখন তোমরা আরো হায়ার স্টাডিজ করো এবং সোশিওলজি আরো যদি ভালোভাবে পড়াশোনা করো, তাহলে সোশিওলজিক্যাল ইমাজিনেশন শব্দটা আমাদের মাঝে সবসময় আসে। সোশিওলজিক্যাল ইমাজিনেশনটা বলতে কি বোঝায় আসলে? আমরা বলি যে সামাজিক যে ভাবনা, সেটা কি? এটা একটা কিছুই না, এটা একটা জাস্ট অ্যাওয়ারনেস। সেই অ্যাওয়ারনেসটা কিসের ভিতরে, যে একটা রিলেশনশিপের ভিতরে অ্যাওয়ারনেস। রিলেশনশিপটা হলো ইন্ডিভিজুয়ালের সাথে যে সমাজের যে সম্পর্ক, যে তোমার সাথে যে তোমার সমাজের একটা রিলেশন আছে, তোমার সেই সময় রিলেশনের ব্যাপারে তুমি যদি সচেতন থাকো এবং সচেতন থাকো, তাহলে সেটাই হলো সোশিওলজিক্যাল ইমাজিনেশন। যেমন এখন যদি আমরা বলি যে আমাদের এখন একটা সারা বিশ্বে যে একটা প্যান্ডামিক চলছে, সেটা হলো করোনা ভাইরাস প্যান্ডামিক। এখন যদি তোমাকে বলা হয় যে আমাদের অর্থনীতিকে বাঁচানোর জন্য আমাদের বর্তমান সরকার কি করছেন, যে সবকিছুকে ওপেন করে দিয়েছেন, যে ব্ল্যাঙ্কেট লকডাউন থেকে বের হয়ে এসে যে তোমার স্ক্যাটার্ড লকডাউনে চলে গেছে। এখন কারণটা কি? কারণ হলো যে অর্থনীতিকে আমাদের জীবনের সাথে সাথে আমাদের জীবিকাকেও রাখতে হবে। এখন দেখো, এখন তোমাকে কি করতে হবে, তোমাকে যদি এখান থেকে তোমার সেভ করতে হবে, নিজেকে নিজেই সেভ করতে হবে। সেভ করতে হলে কি করতে হবে, তোমাকে সবসময় তোমার ভিতরে যদি তুমি সবসময় নিজের ভিতরে একটা দিয়ে সচেতনতা রাখো যে হ্যাঁ এখন প্যান্ডামিক চলছে, আমাকে আমার নিজের জীবনকে সেভ করতে হবে, এই যে একটা ফিলিংস থাকার কারণে তুমি কি করবা, বাইরে গেলে তুমি তোমার মাস্ক ব্যবহার করবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে এবং একটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবা। এই যে তুমি তোমার ভিতরে ধারণা যে সচেতনতা আছে যে হ্যাঁ কারণ এর থেকে আমার ভিতরে কন্টামিনেটেড হতে পারে, সে কারণে তুমি কি করবা, নিজেকে প্রোটেক্ট করবা। প্রোটেক্ট করতে যাওয়ার কারণে তোমার এই যে প্রোটেক্ট করে যাওয়ার আগে, কোথাও বের হওয়ার আগে যে সচেতনতা কাজ করবে, সচেতনতা করার জন্য কি করবা, ফেস মাস্ক ইউজ করবা এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবা এবং মাস্ক থেকে ডিস্টেন্স মেনটেন করবা। এই যে সচেতনতা, সেটাই হলো অ্যাওয়ারনেস। এটাই বলছে যে তোমার এই সমাজের সাথে তোমার যে একটা রিলেশন আছে, এই রিলেশনের ব্যাপারে তুমি যদি সচেতন থাকো, তাহলে সেটাকে আমরা বলা হবে সোশিওলজিক্যাল ইমাজিনেশন। And it is the ability to view our own society as an outsider might. এবং এটা একটা বলা হয় যে সোশিওলজিক্যাল ইমাজিনেশন হলো এক ধরনের সক্ষমতা, এবং এই সক্ষমতার ফলে কি হয়, তুমি তোমার সমাজে বসবাস করেও তুমি নিরপেক্ষভাবে তোমার সমাজকে তুমি দেখতে পারো, rather than from the perspective of your limited experience and cultural bias. তুমি যেটা হয় কি, তুমি তোমার এখান থেকে তোমার ভিতরে কোনো বায়াসনেস কাজ করবে না এবং কালচারাল তোমার লিমিটেড এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা কাজ করবে না। তোমার সবসময় তোমার হতে হবে কি, ভ্যালু ফ্রি হতে হবে। এবং যেটা হলে হবে কি, যে তুমি জিনিসটাকে সঠিক জিনিসটাকে তুমি বের করে আনতে পারবে। সেজন্যই বলছে যে ইট ইজ দ্য অ্যাবিলিটি টু ভিউ আওয়ার ওন সোসাইটি অ্যাজ অ্যান আউটসাইডার মাইট রাদার দ্যান ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ আওয়ার লিমিটেড এক্সপিরিয়েন্সেস অ্যান্ড কালচারাল বায়াসেস।
সোশ্যোলজির সাথে কমন সেন্সের সম্পর্কটা কি, এটা জানতে গেলে আমাদের জানতে হবে হোয়াট ইজ কমন সেন্স। কমন সেন্স বলতে কি বোঝায়, যে আমরা সচরাচর যেটা দেখি, যেমন প্রতিদিন সকালে সূর্য ওঠে এবং সূর্য দুপুরে গেলে রোদ বাড়ে, এই আমরা প্রতিদিন যে ঘটনাগুলোর সাথে পরিচিত হই, সেগুলোর ভিত্তিতে আমাদের ভিতর যে একটা আইডিয়া বা ধারণা তৈরি হয়, সেটাকে বলা হয় কমন সেন্স। কিন্তু বিজ্ঞান কখনো কমন সেন্সের উপর প্রতিষ্ঠিত হয় না, কারণ সেটা হলে হয় কি, সেটা রিলায়েবল হয় না, কারণ কমন সেন্স কখনো কখনো চেঞ্জ হতে পারে। কিন্তু বিজ্ঞান হলো একটা সায়েন্টিফিক জিনিস, যেটা হবে কি, যেটা ভিত্তি হয় ফ্যাক্টস এবং ডেটা, এই সমস্ত উপর ভিত্তি করে বিজ্ঞান প্রতিষ্ঠিত হয়, এখানে কোনো কমন সেন্সের জায়গা নেই। সে কারণে সোশ্যোলজি এরকম, যে নলেজটাকে কমন সেন্সের উপর প্রতিষ্ঠিত হয় সেটা রিলায়েবল না। সে কারণে সোশ্যোলজি মাস্ট টেস্ট এন্ড অ্যানালাইজ ইচ পিস অফ ইনফরমেশন দ্যাট দে ইউজ। বিজ্ঞানের ন্যাচারাল সায়েন্সের মতো সোশ্যোলজিও ওই কমন সেন্স ইউজ করে না, সেটাকে তারা কি করে, যে প্রত্যেকটা ইনফরমেশন কি করে অ্যানালাইসিস করে এবং টেস্ট করার পরে তারা তাদের সিদ্ধান্তে আসে। সে কারণেই এখানে সোশ্যোলজিতে কমন সেন্সের জায়গাটুকু কম। আজকের এই চ্যাপ্টারের প্রধান যে আলোচ্য বিষয় সেটা হলো দ্য হিস্ট্রি অফ দ্য ডিসিপ্লিন, যে এই সমাজবিজ্ঞান যে একটা স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা পায় এবং তার হিস্ট্রিটা কি এবং এর পিছনে কোন কোন শক্তিসমূহ কাজ করে, সেই সমস্ত হলো আজকের চ্যাপ্টারে আমাদের মূল আলোচ্য বিষয়। এবং প্রতি বছর এখান থেকে একটা করে কোশ্চেন আসেই, সেই কারণেই এবং সমাজবিজ্ঞান জানার জন্য এটা অ্যাজ এ স্টুডেন্ট অফ সোশিয়োলজি তোমাদেরকে সমাজবিজ্ঞানের উদ্ভাবন বিকাশের পিছনে শক্তিসমূহ কি কি এবং এই সমস্ত বিষয়ে তোমাকে বিশদ জানা দরকার বলে আমি মনে করি। মানে এটা তোমার যদি আমরা বেসিক্যালি যদি জানতে চাই যে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য ইমার্জিং সোশিয়োলজি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ডিসিপ্লিন, তাহলে তোমাকে একটু ব্যাকে যেতে হবে। ব্যাকে বলতে আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করি, সেটা হলো যে আমরা জানি যে আমরা মানব সভ্যতার ইতিহাসকে বিভিন্ন সময়কে বিভিন্ন ভাবে দেখে থাকি। আমরা যদি খুব বেশি দূরে না গিয়ে যদি বলি যে আমরা যে মানে অন্ধকার যুগ থেকে আসি, এই অন্ধকার যুগ মূলত কোন সময়টা, সেটা হলো 1300 থেকে 1200 সালের আগের যে সময়টুকু, সেটাকে আমরা বলতে পারি অন্ধকার যুগ, ইংরেজিতে যেটাকে বলা হয় ডার্ক এজ। এবং কেন এটা ডার্ক এজ, সে সময় ছিল যে কোনো লজিক বা সায়েন্সের উদ্ভব ঘটেনি, সে সময় মানুষ আবেগ দ্বারা তাড়িত হতো এবং সে সময় মানুষের কি হতো, যে ধর্ম মানুষের উপর প্রভাব বিস্তার করতো, এবং কার মাধ্যমে, সেটা হলো চার্চ, প্রিস্ট, এইসবের মাধ্যমে ধর্ম মানুষের উপর প্রভাব বিস্তার করত। এবং সে সময়ের অর্থনীতি ছিল এগ্রিকালচারাল অর্থনীতি এবং রাজনীতি হলো, পলিটিক্স নিয়ন্ত্রণ করতো দ্য চার্চ এবং সেটা ছিল অর্থোডক্স। সেখানে সেই সময় তার শাসক গোষ্ঠী কি করতো, যে রাজনীতিটা যে তোমার নাগরিকের ভালো মন্দের কথা চিন্তা করতো না, তারা মূলত তাদের প্রধান উদ্দেশ্যই থাকতো সাম্রাজ্য বিস্তার বা রাষ্ট্রের পরিধিকে বাড়ানোর চিন্তা ভাবনা করতো। সে কারণে তারা সবসময় যুদ্ধে লিপ্ত থাকতো, এবং যুদ্ধে লিপ্ত থাকার কারণে যেটা হতো, নাগরিকদের ভালো মন্দ দেখার সময় তাদের ভিতরে ছিল না। এবং সে সময় অর্থনীতি ছিল এগ্রিকালচার অর্থনীতি, এবং সেটা ফিউডাল, সেটাকে আমরা যদি এক কথা বলি সেটাকে বলা হয় ফিউডাল সিস্টেম। এরপরে যেটা আসে রেনেসান্স পিরিয়ড বা যেটাকে বলা হয় এনলাইটেনমেন্ট এজ বা নবজাগরণ। সেই সময় যেটা আসে, যে সেটা মূলত সমাজের কয়েকটা জায়গায় চেঞ্জ আসে। রেনেসান্স পিরিয়ড সেটাকে আমরা মূলত বলা, যে আমরা ধরে নেই যে 1500 থেকে 1800 সাল পর্যন্ত যে সময়টা, এটাকে বলা হয় রেনেসান্স পিরিয়ড। এবং এই সময় সমাজের মূলত 3টে জায়গায় পরিবর্তন আসে। প্রথম পরিবর্তনটা আসে সায়েন্টিফিক রেভলিউশন ঘটে, সেকেন্ড যে সায়েন্টিফিক রেভলিউশন ঘটার কারণে যে এর কনসিকুয়েন্স হিসেবে যে জায়গাটা আসে, সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনস। এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়ার কারণে যে পরিবর্তনটা আসে সেটা হলো কমার্শিয়াল রেভলিউশন। এবং এই তিনটা সমন্বিত, যে এই তিনটার প্রতি মানুষের যে দৃষ্টিভঙ্গি বা ধারণা, সেটাকে আমরা যেটা যদি এক কথা বলি, সেটাকে বলা হয় মডার্নিটি। তাহলে মডার্নিটি কি? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন,
সায়েন্টিফিক রেভলিউশন এন্ড কমার্শিয়াল রেভলিউশন, এই তিনটা সমন্বিত যে এই তিনটার সমন্বয়ে যে একটা সোসাইটি প্রতিষ্ঠিত হয়, এবং এই প্রতিষ্ঠিত সোসাইটির প্রতি মানুষের যে দৃষ্টিভঙ্গি সেটাকে বলা হয় মডার্নিটি বা মডার্নিজম। এবং এখন যদি যেটা দেখা যায় যে আমি হিস্ট্রিক্যালি যদি বলি যে মডার্নিটি আসার কারণে সোসাইটি থেকে যে চ্যালেঞ্জেস আসে, এবং সেই চ্যালেঞ্জ গুলোর রেসপন্সটাই হলো আমাদের সোশিওলজি, প্রোডাক্ট অফ দা মডার্নিটি টাই হলো সোশিওলজি। তাহলে কি ওই চ্যালেঞ্জ গুলোকে মোকাবেলা করার জন্য মানুষের ভিতরে কি আসে, এক ধরনের চিন্তা চেতনার উদ্ভব ঘটে এবং মানুষের ভাবনার একটা জগৎ ঘটে, সেই জগৎ থেকেই উদ্ভব ঘটে সোশিওলজির। এই তিনটাকে যেটা বলা যায় যে সায়েন্টিফিক রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং কমার্শিয়াল রেভলিউশন, এই তিনটাকে আবার অন্যভাবে আমরা যদি বলি এটাকে বলা হয় এজ অফ এনলাইটেনমেন্ট। আমরা একটু ব্যাকে যেতে চাই, সেটা হলো আমরা যদি মডার্নিটি থেকে আসি, যে আমরা বইয়ে যে সমস্ত বিষয় আছে সে সমস্ত আমরা পরবর্তীতে পরের ক্লাসে আমরা আলোচনা করব। আমি তোমাদের একটু ধারণা দিতে চাই যে সোশিওলজির মানে অরিজিনালি ব্যাকগ্রাউন্ডটা কি, মানে কোথেকে সোশিওলজির ইমার্জেন্সটা আসে। সেটা প্রথম আসে যদি আমরা ধরি মডার্নিটির ফলে কি কি সমাজে পরিবর্তন আসে। মডার্নিটির ফলে সমাজে আমাদের 4 ধরনের পরিবর্তন আসে। প্রথম পরিবর্তনটা আসে ইন্টেলেকচুয়াল সেক্টরে, তারপরে পরিবর্তনটা আসে পলিটিক্যাল সেক্টরে, পরিবর্তনটা আসে তারপরে আসে কি ইকোনমিক সেক্টরে পরিবর্তনটা আসে, এবং লাস্টলি যেটা আসে সেটা হলো সোশ্যাল, যেটা পরিবর্তন আসে সোশ্যাল চেঞ্জটা আসে। যেমন প্রথম যেটা পরিবর্তন আসে সেটা হলো কি যে ইন্টেলেকচুয়াল ডিসফাংশন বা ইন্টেলেকচুয়াল পরিবর্তন। সেখানে কি আসে, প্রথম যেটা আসে মানুষের বিশ্বাসের পরিবর্তন আসে। কিরকম, তোমরা জানো যে মডার্ন এজের আগে ছিল কি এজ, যেটাকে বলা হতো ডার্ক এজ। ডার্ক এজে এসে মানুষ কি করে, মানুষের বিশ্বাস ছিল ধর্মের প্রতি, এবং সেটা বিশ্বাসটা ছিল অগাধ। মানুষ ধর্মই মানুষকে নিয়ন্ত্রণ করত, এবং মানুষ অন্ধভক্ত ছিল সে সময় ধর্মের প্রতি, এবং সেটা আসে। কিন্তু মডার্নিটি এসে যেটা হয়, এই ধর্ম বিশ্বাসে ব্যাপক পরিবর্তন আসে। সেটা কি হয়, ফেথ ইন সায়েন্স। সায়েন্সে আসার কারণে মানুষ কি হয় যে যুক্তি দিয়ে সমস্ত কিছুকে ব্যাখ্যা করার চেষ্টা করে। তো যেখানে যুক্তি সেখানে ধর্মের অনুপস্থিতি দেখা যায়, সে কারণে মানুষ ধর্মের প্রতি বিশ্বাস চেঞ্জ হয়ে আসে, কি মানুষ বিজ্ঞানের দিকে মানুষ ঝুঁকে পড়ে, এবং সেটাকে যদি আমরা এক কথায় বলি সেটাকে বলে লজিক্যাল ইনকোয়ারি বেসড অন এভিডেন্স অফ রিজনস। মানে প্রত্যেকটা জায়গায় মানুষ লজিক্যাল এভিডেন্স খুঁজতে থাকে প্রত্যেকটা ঘটনার পিছনে, সেটাই হলো এই জায়গাটা চেঞ্জ আসে। এবং সেকেন্ড যে চেঞ্জটা আসে সেটা হলো ইকোনমিক চেঞ্জ। ইকোনমিক চেঞ্জটা কোথায়, প্রথম যে আসে, প্রথম যেটা আসে সেটা হলো রেশনাল অর্গানাইজেশন অফ প্রোডাকশন। যে প্রোডাকশন পিছনে রেশনালিটি আসে, যে আমি কি উৎপাদন করব, এমনি একটা জিনিস উৎপাদন করবো নট নেসেসারি, আমি উৎপাদন করব ভোক্তার চাহিদার উপর ভিত্তি করে। সে কারণেই প্রোডাকশন আসে, মানুষ প্রোডাকশন যায় রেশনাল দিকে, যে কোনটাতে মানে প্রফিট ম্যাক্সিমাইজেশন যেহেতু এই স্টেজে এসে মুখ্য ভূমিকা পালন করে, সে কারণে মানুষ কয়েকটা জিনিসের উপর ভিত্তি করে প্রোডাকশনে যায়। একটা হলো প্রথম যে আসে নিড কে ভেবে, আর সেকেন্ড যেটা আসে প্রফিট কে ভেবে, আর থার্ড যেটা আসে সেটা অ্যাভেলেবিলিটি দেখে। তারপরে যেটা আসে সেটা হলো টেকনোলজির ব্যবহার ব্যাপক অর্থে বেড়ে যায়। টেকনোলজির ব্যবহার বেড়ে যাওয়ার কারণে যে ঘটনাটা ঘটে, যে অনেক নতুন নতুন ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরির উদ্ভব ঘটতে থাকে। এবং তোমরা জানো যে যত বেশি ফ্যাক্টরি হবে তত বেশি প্রোডাকশন বাড়বে, আর প্রোডাকশন বেড়ে গেলেই ডোমেস্টিক ডিমান্ডকে ফুলফিল করার পরে সে আবার সারপ্লাস প্রোডাকশন থেকে যায়, এবং সারপ্লাস প্রোডাকশন থাকতে গেলে সেটাকে আমার মার্কেটিং করতে হবে। মার্কেটিং করতে গেলে আমরা তখন করে কি, সে সময় যারা শিল্পপতি, যারা ইন্ডাস্ট্রির মালিক ছিলেন, তারা সে সমস্ত তাদের উৎপাদিত পণ্যের বাজার খুঁজতে থাকে। সেই বাজার খুঁজতে গিয়ে তারা এক দেশ থেকে আরেক দেশে ছুটে যায়, তখনই সেটা আসে কি কমার্সটাকে এক্সপান্ড হয়ে যায় কি ন্যাশনাল লেভেল থেকে ইন্টারন্যাশনাল লেভেলে, ইভেন মানে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে সেটা বিস্তৃতি লাভ করে। এবং
যখন এতটা প্রসারিত হয় ইকোনমি, তখন তার ম্যানেজমেন্টের চেঞ্জ নিয়ে আসতে হয়, এবং ম্যানেজমেন্টের চেঞ্জ আসার ফলে হয় যেটা অ্যাজ এ সমস্ত কিছুর ফলশ্রুতি যেটা হয় এক্সপানশন অফ ট্রেডের এক্সপানশনটা অনেক বেড়ে যায়। আর তৃতীয় যে পরিবর্তনটা আসে মডার্নিটির ফলে সেটা হলো পলিটিক্যাল চেঞ্জটা আসে। সে পলিটিক্যাল চেঞ্জ আসে কি, যে যে অথরিটেরিয়ান থেকে আসে কি ডেমোক্রেসি থেকে মানুষ শিফট করতে থাকে। এবং আগে জানো যে এর আগে যে মানে ডার্ক এজে ছিল কি, যে মানুষ এক ধরনের স্বৈরাচারী রাজতন্ত্র, স্বৈরাচারী শাসন ব্যবস্থা থাকে, সেখানে কি জনগণের ভালো মন্দ দেখার তাদের সময় ছিল না। তারা মূলত সবসময় কি করতো, যে তাদের সাম্রাজ্য বিস্তারের জন্য নানান ধরনের কূট কৌশলে ব্যস্ত থাকতো, সে কারণে তাদের নাগরিকদের সুযোগ সুবিধা দেখার সময় থাকেনি। কিন্তু মডার্নিটি আসার ফলে মানুষের ভিতরে কি হয়, রেশনালিটি ডেভেলপ করার কারণে কি হয়, মানুষ অন্ধবিশ্বাস থেকে যখন ছুটে আসে তখন পলিটিক্যাল সেক্টরে ব্যাপক চেঞ্জ আসে। এবং তখন তারা কি করে, যে তারা এমফাসাইজ করে কি, দা এমফাসাইজ করে দ্য ওয়েলফেয়ার অফ দ্য সিটিজেন, তাদের সিটিজেনের উপর যে ওয়েলফেয়ার করতে ওয়েলফেয়ারের জন্য যে সমস্ত বিষয় জরুরি সেসবের প্রতি তারা গুরুত্ব আরোপ করতে থাকে। এবং এর ফলশ্রুতিতে আরেকটা যে জায়গা আসে সেটা হলো সোশ্যাল চেঞ্জ আসে। সোশ্যাল চেঞ্জটা কিরকম, এখানে মূলত দুটা ভূমিকা পালন করে। তোমরা জানো যে আমরা যখন ডার্ক এজে ছিলাম, বা মানুষ যখন ডার্ক এজে ছিল, তখন মানুষের সমাজে দুটা শ্রেণী ছিল, একটা হলো আপার ক্লাস, একটা হলো লোয়ার ক্লাস। আপার লোয়ার ক্লাস এবং আপার ক্লাসের মাঝে ডিস্টেন্স থাকতো অনেক, খুব বেশি, একজন আরেকজনের কাছে ধরা ছোঁয়ার বাইরে থাকতো, যার কারণে তাদের ক্ষেত্রে খুব কনফ্লিক্ট কম হতো। কিন্তু মডার্নাইজেশনের ফলে মানুষের ভিতরে আরেকটা, বিশেষ করে যখন ট্রেড বেড়ে যায় তখন একটা মধ্যম একটা শ্রেণীর তৈরি হয়, এদেরকে বলা হয় মিডল ক্লাস। এবং এই মিডল ক্লাস যখন তৈরি হয় তখন এই মিডল ক্লাস তৈরির পাশাপাশি সমাজে এদের সাথে সম্পৃক্ত অনেক সামাজিক সমস্যার উদ্ভব ঘটে। সে সমস্ত সমস্যা বলতে বোঝায় যেমন যখন তারা গ্রাম থেকে শহরে আসে, মানে শিল্পের কাজের জন্য আসে, আসার ফলে তাদের ভিতরে কি হয়, আবাসন সংকট দেখা দেয়। এবং স্বাস্থ্য আবাসন সংকটের কারণে তারা কি হয়, বস্তির মাঝে বসবাস শুরু করে, এবং বস্তিতে বসবাস করার কারণে তারা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যায়। স্বাস্থ্য ঝুঁকি থেকে সেখানে আবার কেউ 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 পেশার যে প্রত্যাশা নিয়ে আসে সেই প্রত্যাশা হয়তো বা পূরণ হয়নি, না হওয়ার কারণে তাদের পেশায় পরিবর্তন আসে। এখানে ছোটখাটো কিছু পেশা তৈরি হয়, যেমন পিক পকেটিং, এটা সামাজিক সোশ্যাল কেওয়াস সেগুলো তৈরি হয়। এবং এখান থেকে সমাজে এক ধরনের ডিসঅর্ডার বা কেওয়াটিক সিস্টেমের আবির্ভূত হয়। এবং এখান থেকে ধরে নেওয়া হয় যে এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য একটা শ্রেণী বা এক ধরনের তাড়না অনুভব করে। এবং এই তাড়না থেকেও বলা হয় যে এই যে মডার্নিটি, তখন এই মডার্নিটি এই সব জায়গাগুলোকে চ্যালেঞ্জ করে দেয়, এবং এই চ্যালেঞ্জ গুলোকেই মিট করার জন্যই বলা হয় যে সোশিওলজির ডেভেলপমেন্টটা ঘটে থাকে। এটা হলো মূলত হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, হলো এটা। এই কারণে বলা হচ্ছে যে সোশিওলজি ইজ এ রিলেটিভলি নিউ একাডেমিক ডিসিপ্লিন which emerged in the early 19th century in response to the challenges of modernity। সে কারণেই বলা হয় যে মডার্নিটির যে চ্যালেঞ্জগুলো তৈরি হয় সেটা রেসপন্স করার জন্যই যে ডিসিপ্লিন আসে সেটাই হলো সোশিওলজি। এবং সেটা মূলত ধরে নেওয়া হয় যে 19th সেঞ্চুরি থেকে আর্লি 19th সেঞ্চুরিতে এটার উদ্ভব ঘটে। এবং এটা কি হয়, ইনক্রিজিং মোবিলিটি অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সেস রেজাল্টেড ইন দ্য ইনক্রিজিং এক্সপোজার অফ পিপল টু কালচার অ্যান্ড সোসাইটিস ডিফারেন্ট ফ্রম দেয়ার ওন। এখন দেখো যে মূলত এখন এটা হলো হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। এখন এর পরবর্তী যে চারটা ফ্যাক্টর, মানে আমরা মধ্যে কথা যদি বলি যে চারটা ফ্যাক্টর মূলত সোশিওলজিকে ডেভেলপ করতে সহায়তা করে, 4 ফ্যাক্টর লিড টু দা ডেভেলপমেন্ট অফ সোশিওলজি। সেই 4 ফ্যাক্টরের মধ্যে প্রধান যে ফ্যাক্টরটি থাকে সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এবং
সেকেন্ড আসবে আমেরিকান অ্যান্ড ফ্রেঞ্চ রেভলিউশন। এটা মূলত আমাদের যে পলিটিক্যাল চেঞ্জ সেটাকে ত্বরান্বিত করে। আর ইম্পেরিয়ালিজম, এখানে এটার সাথে ইম্পেরিয়ালিজম হলো শিল্পের কাঁচামাল সংগ্রহের জন্য সে সময় আসে, সে সময় যে এক দেশ আরেক দেশের উপর প্রভাব বিস্তার করে, সেটা থেকে এখানে কিছু ক্যাওটিক সমস্যা তৈরি হয়। লাস্টে হলো ন্যাচারাল সায়েন্স। তাহলে দেখো যে প্রথম যেটা আসে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আমি বলছিলাম কি যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো একটা মডার্নিটির একটা কম্পোনেন্ট। এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হতে গেলে কি হয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে ব্যাপক হারে টেকনোলজির ব্যবহার শুরু হয়। যখন টেকনোলজির ব্যবহার শুরু হয়, টেকনোলজি ব্যবহার অর্থ হলে প্রোডাকশন অনেক বেড়ে যায়। প্রোডাকশন বেড়ে যাওয়ার মানে কি, মানুষের যে যারা এন্টারপ্রেনিউর থাকে বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট থাকে তাদের কি হয়, অনেক প্রফিট বেড়ে যায়। প্রফিট বেড়ে যাওয়ার ফলে যেটা হয় তাদের ভিতরে কি সঞ্চয় বেড়ে যায়। সঞ্চয় বেড়ে গেলে তাদের ইনভেস্টমেন্ট বেড়ে যায়। ইনভেস্টমেন্ট বেড়ে গেলে আবার প্রোডাকশন বেড়ে যায়। এভাবেই একটা শ্রেণী সম্পদের পাহাড় গড়তে থাকে। এবং যেটা হয় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে মানুষের টেকনোলজির অ্যাডভান্সমেন্ট ঘটে। এবং সেটা কি হয় যে মানুষ শ্রমঘন ইন্ডাস্ট্রি থেকে ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রির দিকে ধাবিত হয়। এবং ধাবিত হওয়ার ফলে মানুষ যেটা হয় যে ইকোনমিতে ব্যাপক পরিবর্তন আসে। এবং ইকোনমির ব্যাপক পরিবর্তন আসার ফলে এই ইন্ডাস্ট্রিগুলোতে ম্যানেজমেন্টের পরিবর্তন আসে। এবং ম্যানেজমেন্টের পরিবর্তন আসার ফলে প্রোডাকশন বেড়ে, তখন হয় কি এক দেশ তাদের উৎপাদিত পণ্যকে মার্কেটিং করার জন্য তাদের ন্যাশনাল লেভেল থেকে, অথবা যদি আমরা বলি যে কমিউনিটি লেভেল থেকে ন্যাশনাল লেভেল থেকে ইন্টারন্যাশনাল লেভেলে বিস্তার করতে থাকে। তখন যেটা হয় কি যে এক দেশ থেকে এক দেশে বায়োলেটারাল বা মাল্টিলেটারাল যে বিভিন্ন ট্রিটি গুলা স্বাক্ষরিত হয় বা বিভিন্ন ধরনের এগ্রিমেন্ট সম্পাদিত হয়। এর ফলে হয় কি যে এক দেশের লোক যখন আরেক দেশের কমার্সের জন্য উদ্দেশ্যে বা যেভাবেই যাক না কেন, এগুলা হয় কি দুটা দেশের মধ্যে ব্যাপক ধরনের কালচারাল গ্যাপ তৈরি হয় বা এক ধরনের পলিটিক্যাল চেঞ্জও আসে। এবং এই চেঞ্জ আসার কারণে সমাজে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। এবং অস্থিরতার থেকে এই অস্থিরতা মুক্তির জন্য কিছু কিছু মানুষ বা কিছু কিছু সমাজবিজ্ঞানী তখন চিন্তা ভাবনা শুরু করে থাকে একটা যে এমন একটা ডিসিপ্লিন তৈরি করা যে এই সমস্ত সমস্যাকে কি করা যায় যেন মিটিগেট করা যায়। সেখান থেকে ধরে নেওয়া হয় যে সমাজবিজ্ঞান কিছুটা হলো সেখান থেকে উদ্ভাবের পিছনে এই সমস্ত শক্তিকে ভূমিকা পালন করে। এরপরে যেটা আসে আমেরিকান ফ্রেঞ্চ রেভলিউশনস। আমেরিকান এবং ফ্রেঞ্চ রেভলিউশন মূলত মডার্নিটির যে সেকেন্ড কম্পোনেন্ট ছিল সেটা হলো পলিটিক্যাল প্যারাডাইম যেটা শিফট হয়, সেই পলিটিক্যাল যে সিস্টেমটার যে চেঞ্জ আসে সেটা এই দুটো ব্যাপকভাবে ভূমিকা রাখে। কিরকম যে আমরা জানি যে অন্ধকার যুগে কি ছিল যে অ্যাগ্রেরিয়ান সোসাইটি, এবং সেটা ছিল গভর্নমেন্ট ছিল কি অথরিটেরিয়ান গভর্নমেন্ট। এবং তারা কি করতো, তাদের মেইন উদ্দেশ্যই ছিল কি যে শুধু রাষ্ট্রের এক্সপানশন করা এবং এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রের সম্পদ লুটপাট করা। কিন্তু তারা তাদের যে নাগরিকের যে অধিকার বা নাগরিকের যে ওয়েলফেয়ারমূলক কোনো কাজে নিজেদেরকে সম্পৃক্ত করতো না। এই সমস্ত ফলশ্রুতিতে হয় কি আমেরিকান এবং ফ্রেঞ্চ রেভলিউশন হওয়ার পরে রাষ্ট্রের এক ধরনের আইন শৃঙ্খলা ব্যাপক ধরনের ভ্যাকুয়াম তৈরি হয়। এবং এই ভ্যাকুয়াম পূরণ করার জন্য তখনকার মানুষ একটা আলাদা এক ধরনের ডিসিপ্লিন বা চিন্তা চেতনার করতে শুরু করে যে এখান থেকে উত্তরণের উপায়টা কি হয়। তার কারণ তখন থেকে যেটা হয় কি অথরিটেরিয়ান গভর্নমেন্ট থেকে শিফট হয়ে যায় কি ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসার শুরুতে তারা একটা নতুন সিস্টেমকে কোপ করতে গেলে তাদের ভিতরে কি অনেক ধরনের কালচারাল গ্যাপ আসে অথবা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের গ্যাপ আসে। এখান থেকেই বলা হয় যে এক ধরনের সামাজিক বা রাজনৈতিক সংকট তৈরি হয়। আর যেখানে সংকট সেখানে তোমার জানা ইনভেনশন। আর এই সংকটের ফলশ্রুতিকে এই সংকটটাকে চ্যালেঞ্জ করার জন্য যেটা উদ্ভব হয় সেটা হলো সোশিওলজি। ইম্পেরিয়ালিজম একটা অন্যতম কারণ সমাজবিজ্ঞান উদ্ভবের পিছনে। সেটা হলো যে তোমরা জানো যে শিল্প বিপ্লব, ইউরোপে যখন শিল্প বিপ্লব ঘটে তখন ইউরোপিয়ান কান্ট্রি সমূহ কি করে তাদের শিল্পের কাঁচামালের জন্য পৃথিবীর সমস্ত দেশে ছড়িয়ে পড়ে। এবং যেমন আমাদের দেশে
ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করে, কোম্পানি আমেরিকা, সরি ইউনাইটেড কিংডম এখন যেটা যুক্তরাজ্য, তারা করে কি, যারা ব্রিটিশ এক অর্থে, তারা আমাদের দেশে এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করে এবং সেখান থেকে কাঁচামাল নিয়ে তাদের দেশের শিল্পের বিকাশ ঘটায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আমাদের দেশে তাদের প্রভাব বিস্তার করে এবং তারা তাদের নিজস্ব জনমত তৈরি করে থাকে, তখন আমাদের দেশে এক ধরনের কি হয় যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে কি হয়, ব্যাপকভাবে ভেঙে যায়। এবং এরকম ফ্রেঞ্চ যায় আফ্রিকা মহাদেশের দিকে, আবার ইতালি যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এইসব ওই দিন নর্থ এশিয়ার দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে যায়। এরকমই ইউরোপিয়ান কান্ট্রিগুলো বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে তাদের শিল্পের কাঁচামাল সংগ্রহের উদ্দেশ্যে। সেখান থেকে যে তখন দুটা কান্ট্রির ভিতরে একটা এক ধরনের কালচারাল গ্যাপ তৈরি হয়, দুই কান্ট্রির দুই শ্রেণীর লোকের সমন্বয় এক ধরনের, যখন একটা দেশের লোক আরেকটা দেশে যায়, সেসব দেশে গিয়ে তারা কি তাদের নিজস্ব সংস্কৃতিকে বিস্তার করার প্রয়াস পায়। প্রয়াস পাওয়ার কারণে হয় কি, তখন তাদের মধ্যে একটা কালচারাল গ্যাপ তৈরি হয়। কালচারাল গ্যাপ তখন সেটা সোসাইটিতে একটা ডিসঅর্ডার সৃষ্টি করে। সেখান থেকে বলা যায় যে আমাদের ভিতরে এক ধরনের ভ্যাকুয়াম বা শূন্যতা তৈরি হয় এবং যেটা সমাজ বিজ্ঞান বিকাশে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লাস্টলি যেটা করে সেটা হলো যে সেই সময় মানে মডার্নিটির শেষের দিকে অথবা 19 শতকের শুরুর দিকে যেটা হয় আমাদের যে ন্যাচারাল সায়েন্সের ব্যাপকভাবে বিস্তার ঘটে, বিকাশ ঘটে। বিশেষ করে নিউটনের যে তৃতীয় সূত্র আবিষ্কার পৃথিবীতে এক ধরনের আমূল পরিবর্তন নিয়ে আসে এবং এই আমূল পরিবর্তনের কারণে মানুষের ভিতরে ধর্মের প্রতি যে গোঁড়ামি বা অন্ধত্ব সেটা পুরোপুরি দূর হয়ে যায়। দূর হয়ে যাওয়ার কারণে মানুষ কি করে, সমস্ত কিছুকে যুক্তিতে বা তর্ক দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে। এই ফলশ্রুতিতে হয় কি, আগের যে ওই সময় অন্ধকার যুগের যে মানে ওই সময়ের মানুষের মধ্যে ধ্যান ধারণা এবং নতুন একটা ধ্যান ধারণা, এই দুই ধ্যান ধারণার মাঝে একটা যুগসন্ধি তৈরি হয় এবং যুগসন্ধি তৈরি হলে মানুষের একটা শ্রেণীর মাঝে অনেক হতাশা বা এক ধরনের একটা নতুন সিস্টেমকে মেনে নিতে গেলেও মানুষের ভিতরে যে একটা গোঁড়ামি কাজ করে সেটা থাকে এবং সেই সমস্ত দূর করার জন্য মানুষের ভিতরে এক ধরনের কি আসে, চেষ্টা করে এবং সেই চেষ্টার ফলশ্রুতিতে সমাজ বিজ্ঞানের উদ্ভব হয় বলে ধরে নেওয়া হয়। তাহলে আমরা মূলত পরবর্তী ক্লাসে আমরা যে জিনিসটা জানার চেষ্টা করবো এবং যেটা আমাদেরকে জানতে হবে বেশি করে তোমাদের পরীক্ষার জন্য, সেটা হলো হিস্ট্রিক্যাল সেটিংস অফ সোশিয়োলজি। এর যে চারটা ফ্যাক্টর আছে, একটা হলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, আমেরিকান ও ফ্রেঞ্চ রেভলিউশন, ইম্পেরিয়ালিজম, লাস্টলি হলো সাকসেস অফ ন্যাচারাল সায়েন্স। এই চারটে জিনিসকে আমরা মূলত জানার চেষ্টা করব। তোমরা একটু বইয়ে ভালোভাবে দেখার চেষ্টা করবা এবং তোমার বাসায় যখন এই বইয়ে একটু পড়াশোনা করলে সেটা পরবর্তী ক্লাসে বোঝার জন্য সহজ হবে। এবং আমরা এখান থেকে তোমাদের প্রতি বছরই একটা করে কোশ্চেন আসে, বিশেষ করে অল্টারনেটিভ ইয়ারে আসে। এখানে আমি তোমাদের একটু টাইম ফ্রেম দেওয়ার চেষ্টা করছি যে সমাজ বিজ্ঞানে যারা সমাজ বিজ্ঞানী তারা যে কিভাবে তাদের সময়টুকু ক্রনোলজিক্যালি দেওয়ার চেষ্টা করে, তোমরা একটু দেখে নিবা। এখন এই যে সোশিয়োলজিকে আমরা মূলত দুটা ভাগে ভাগ করতে পারি, একদম মুদ্রাগত ভাবে। শুধু তোমাদের বোঝার জন্য আমরা পরবর্তী যখন বইয়ের বিশদভাবে আলোচনা করে চ্যাপ্টারে যাব তখন আমরা কোঅর্ডিনেটিভ ভাবে দেখব। একটা মুদ্রাভাবে আমরা সোশিয়োলজিকে দুভাবে ভাগ করি, একটা হলো মাইক্রো, একটা হলো ম্যাক্রো। তোমরা জানো মাইক্রো হলো ক্ষুদ্র আর ম্যাক্রো হলো বৃহৎ। যে মাইক্রো সোশিয়োলজি কি করে, যেটা স্টাডি করে স্মল গ্রুপ কিনে, সোসাইটির স্মল গ্রুপ কিনে তারা স্টাডি করে এবং যেটা কি দ্য ব্রাঞ্চ অফ সোশিয়োলজি দ্যাট স্টাডিজ স্মল গ্রুপস এন্ড ইউনিটস উইদিন এ লার্জার সোসাইটি। সমাজের ভিতরে যে ছোট ছোট গ্রুপ আছে সেসবকে নিয়ে যে আলোচনা করে সেটা হলো, যে আলোচনা করে সেটাকে বলা হয় মাইক্রো সোশিয়োলজি। যেমন কোনো একটা 10 অ্যাথলিটস, সিঙ্গেল প্যারেন্টস, সিইওস অফ 500 কোম্পানিজ। আর এই যে মাইক্রো লেভেলের যে সোশিয়োলজিক্যাল থিওরি এগুলোকে বলা হয় সিম্বলিক ইন্টারঅ্যাকশনিস্ট থিওরি। এবং এই যারা সিম্বলিক ইন্টারঅ্যাকশনিস্ট থিওরি তারা মূলত মাইক্রো লেভেল পার্সপেক্টিভ থেকে সোশিয়োলজিকে ব্যাখ্যা করার চেষ্টা করে। আর ম্যাক্রো
সোশিওলজি কি করে, সোসাইটিকে একটা হোল কম্পোনেন্ট হিসেবে আলোচনা করার চেষ্টা করে, এবং তারা প্রথম সোসাইটি থেকে ইন্ডিভিজুয়ালের দিকে যাওয়ার তাদের ভিউটাকে ব্যাখ্যা করে। দ্য ব্রাঞ্চ অফ সোশিওলজি কনসার্ন উইথ দ্য স্টাডি অ্যান্ড অ্যানালাইসিস অফ সোসাইটিস ইন দেয়ার এন্টায়ারিটি। মানে যদি আমরা বলি যে টিবিটান একটা সোসাইটি, তাহলে সেটাকে আমরা পুরোটাকে আলোচনা করলে সেটা হলো মাইক্রো লেভেলে। আর আমরা যদি টিবিটান সোসাইটির কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়কে নিয়ে আলোচনা করি বা নির্দিষ্ট গ্রুপকে নিয়ে একটা আলোচনা করি, সেটা হবে মাইক্রো সোশিয়োলজি। আফ্রিকান আমেরিকান, তারপর ক্রাইম, ফাংশনালিজম, কনফ্লিক্ট। এখন এই মতাদর্শের যারা বিশ্বাসী তাদেরকে বলা হয় ফাংশনালিস্ট, এবং কনফ্লিক্ট থিওরিস্ট যারা, তারাই সোসাইটিকে ম্যাক্রো পার্সপেক্টিভে ব্যাখ্যা করার চেষ্টা করে। তাহলে মধ্যে কথা হলো সোশিওলজিকে মূলত আমরা দুভাগে ভাগ করতে পারি সোশিওলজিকে, একটা হলো মাইক্রো সোশিওলজি, একটা হলো ম্যাক্রো সোশিওলজি। আর মাইক্রো সোশিওলজি কি করে, সমাজের ভিতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিট গুলো আছে সেগুলোকে আলাদা আলাদা ভাবে স্টাডি করে যে সোশিওলজি, সেটাকে বলবো আমরা মাইক্রো সোশিওলজি। আর মূলত যারা সিম্বলিক ইন্টারাকশনিস্ট তারা এই দৃষ্টিভঙ্গিতে সমাজকে ব্যাখ্যা করে। আর ম্যাক্রো সোশ্যালিস্ট কি করে, সোসাইটিকে একটা হোল কম্পোনেন্ট হিসেবে ধরে ব্যাখ্যা করে, এবং এর বিষয়গুলোকে আলাদাভাবে, এর যে ভিতরের যে কম্পোনেন্ট গুলোকে এটাকে আলাদা আলাদাভাবে সেগমেন্ট করে তারা সোসাইটিকে ব্যাখ্যা করে না। এবং যারা ফাংশনালিস্ট এবং কনফ্লিক্ট থিওরির যারা বিশ্বাসী, তারা মূলত সোসাইটিকে ম্যাক্রো লেভেল থেকে আলোচনা করার চেষ্টা করে। তাহলে কোশ্চেন হলো যে এখন সোশিওলজিটা কিভাবে আমরা প্র্যাকটিস করব। আমি শুধু তোমাদেরকে আজকের ক্লাসে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি, তারপর আমরা পরবর্তী ক্লাসে আমাদের মেইন কন্টেন্ট নিয়ে আলোচনা করব। আমরা সোশিওলজির প্র্যাকটিস মূলত করা হয়, এর প্রথমটা যেটা করা হয়, এর ফোকাস দেয় প্রথম অবজারভেশনে। প্রথম যেটা কাজ করে সোশিওলজিস্ট সেটা হলো এরা অবজারভেশন করে, সমাজের প্রত্যেকটা ঘটনাকে বা বিষয়কে এরা অবজারভেশন করে, এবং অবজারভেশন করে তারা একটা থিওরি ডেভেলপ করে এর একটা সমাধান দেওয়ার চেষ্টা করে। এরা কি করে, সেকেন্ড যে করে সেটা সোশ্যাল ইন্টারাকশন করে থাকে। সোশ্যাল ইন্টারাকশন বলতে কি বোঝায়, হাউ পিপল রিলেট টু ওয়ান অ্যানাদার এন্ড ইনফ্লুয়েন্স ইচ আদার্স বিহেভিয়ার। একটা ইন্টারাকশন বলতে বোঝায় একজনের সাথে একজন মানুষ কিভাবে সম্পর্কটা বিল্ড আপ করে, এবং এই সম্পর্ক এবং ইনফ্লুয়েন্স ইচ আদার্স বিহেভিয়ার, একজনের আচরণ অন্যজনের উপর কিভাবে প্রভাব বিস্তার করে, সেটাই হলো সোশ্যাল ইন্টারাকশন। সোশ্যাল ফিনোমেনা বলতে বোঝায় যে অবজারভেবল ফ্যাক্টস আর ইভেন্টস দ্যাট ইনভলভ হিউম্যান সোসাইটি, সমাজের যে ঘটনাগুলোকে আমরা অবজার্ভ করতে পারি সেগুলাকে আমরা বলা হবে ফ্যাক্ট, বা ইভেন্টসকে আমরা ব্যাখ্যা করে অবজার্ভ করতে পারি, সেটাকে যেটা আমাদের মানব সমাজের সাথে রিলেটেড সেগুলাকে আমরা বলবো সোশ্যাল ফিনোমেনা। তাহলে সোশ্যাল ফিনোমেনা বলতে কি বোঝায়, এই সোশ্যাল ফিনোমেনা শব্দটা আমরা মাঝে মাঝেই পাবো, সেটা হলো যেটাকে যে সেই সমস্ত ফ্যাক্টকে আমরা সোশ্যাল ফিনোমেনা বলবো, যেটা কি করে যে সোসাইটির সাথে ইনভলভমেন্ট যা আছে সেগুলোকে আমরা বলবো সোশ্যাল ফিনোমেনা। টুলস অফ সোশিওলজিস্ট, এইসব আমাদের এখন আমরা পরে আলোচনা করবো, এসব আমাদের এখন লাগবে না, আমরা যখন পড়তে যাবো তখন এসব আমরা দেখে নেব। আর সোশিওলজিক্যাল যে পার্সপেক্টিভ আছে, এখানে মূলত তিনটা পার্সপেক্টিভ আমরা থেকে আমরা সোশিওলজিকে ব্যাখ্যা করার চেষ্টা করি। সোশিওলজিস্ট যারা, তারা সোশিওলজিকে মূলত তিনটা পার্সপেক্টিভ ব্যাখ্যা করেন। প্রথম যে পার্সপেক্টিভ হলো সিম্বলিক ইন্টারাকশনিজম, সেকেন্ড হলো ফাংশনালিস্ট, আর লাস্টলি হলো কনফ্লিক্ট। সিম্বলিক তো আমরা তোমার আগেই বললাম যে মাইক্রো লেভেলের যে জিনিসগুলোকে এরা করে সমাজের যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোকে দেখার চেষ্টা করে। যেমন আমি যদি বলি যে আমেরিকার পতাকাকে দেখলে কেউ মনে করবে তাদের জাতীয় ঐশ্বর্যের প্রতীক হিসেবে দেখবে, কেউ বলবে যে এটাকে দেখবে যে টেরোরিস্ট কান্ট্রি হিসেবে কেউ দেখবে। এই একই জিনিসকে বিভিন্ন জন বিভিন্ন ভাবে দেখার যে দৃষ্টিভঙ্গি, সেটাকে বলা হয় সিম্বলিক ইন্টারাকশনিজম। আর ফাংশনালিস্ট আমরা পরবর্তী আসবো, এবং সেই সাথে বলবো কনফ্লিক্ট থিওরি কি, সেটা আমরা পরবর্তী জানার চেষ্টা করবো। দেখো ফাংশনালিস্ট বলতে যেটা আমরা এখানে বোঝানোর চেষ্টা করি, সোসাইটি ইজ এ সেট অফ ইন্টাররিলেটেড পার্টস দ্যাট ওয়ার্ক টুগেদার টু প্রডিউস এ স্টেবল সোশ্যাল সিস্টেম। ফাংশনালিস্টের বলা হয় যে, আমরা যদি বলি যে হ্যাঁ, তুমি যদি তোমার মানব দেহটাকে কল্পনা করো, যে আমাদের দেহটাকে একটা হাত, পা, তারপরে
মাথা, সমস্ত কিছু নিয়ে হলো আমাদের একটা বডি। এবং আমরা যদি কোনো ফাংশন করতে সমস্ত কিছু ইন্টাররিলেটেড ভাবে কাজ করতে হয়। ফাংশন হচ্ছে দেখতে চাই যে সোসাইটি হলো একটা ইন্টাররিলেটেড পার্ট, এবং এটাকে যদি তুমি সুশৃঙ্খলভাবে চালাতে চাও তাহলে সবগুলোকে একসাথে কাজ করতে হবে। এটাই ফাংশনালিস্টদের মূল কথা আর কি। সোসাইটি ইজ হেল্ড টুগেদার থ্রু কনসেনসাস, মানে কি একসাথে চলবে, এবং সেটা হলো সবার সমন্বিত কনসেনসাসের মাধ্যমে। People agree to what is best for society and work together to ensure a stable social systems. কি করে? Society division of work in family functions served by education. Sociologist এখানে যারা আছে ফাংশনালিস্ট থিওরিতে যারা বিশ্বাসী তারা হলেন হার্বার্ট স্পেন্সার, এমিল ডুরকিম, এটসেট্রা এটসেট্রা। আমরা পরবর্তী সময় মোটামুটি জানা যায়, পরবর্তী আমাদের টপিক থাকবে, আমরা সেখানে বিশদভাবে জানবো, যেমন হার্বার্ট স্পেন্সার এবং এমিল ডুরকিম পড়বো। কনফ্লিক্ট পারসপেক্টিভ কি দেখে? তারা কনফ্লিক্টে যারা বিশ্বাসী করে তারা সবসময় ধরে নেয় যে আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, এবং সেই সম্পদটাকে যেহেতু আমাদের স্টেক হোল্ডার বেশি, সে কারণে এই সম্পদটাকে সবার মধ্যে সুষমভাবে বন্টন করা সম্ভব নয়। এই জন্য হয় কি আমাদের ভিতরে একটা কম্পিটিশন তৈরি হয় সেখানে, এবং এখান থেকে যে কনফ্লিক্ট পার্সপেক্টিভ এভাবে দেখা হয় যে দেয়ার আর forces in society that prompts competition and change, যে এই যে সম্পদের স্বল্পতা এটাই করে কি আমাদের ভিতরে কম্পিটিশন এবং কে বাড়িয়ে দেয়, এবং কম্পিটিশনের ফলে আমাদের সোসাইটি এক ধরনের পরিবর্তন আসে। Conflict in society arise over competition for scarce resources and social change is an inevitable feature of society. সে কারণ হয় কি যে বলছে যে এটা কি আমাদের কম্পিটিশন তৈরি করে দেয়, এবং কম্পিটিশনের ফলশ্রুতি কি আসে যে কিছু চেঞ্জ আসে যেটা হয় কি অলঙ্ঘনীয় হয়ে যায়। আর এই মতাদর্শ বিশ্বাসী যারা তারা তোমরা জানো কার্ল মার্কস, আমরা পরবর্তী কার্ল মার্কস পড়লে আমরা এটা ভালোভাবে জানতে পারবো ইনশাআল্লাহ। আর সিম্বলিক যেটা তোমাদের অলরেডি আমি বলেছি যে সিম্বলের ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে, এবং এই মতাদর্শে যারা বিশ্বাসী এর মাঝে জর্জ হার্বার্ট মিড, ব্লুমার, এই সমস্ত যারা সায়েন্টিস্ট তারা এই মতাদর্শে বিশ্বাসী। এরা সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে দেখার চেষ্টা করে। থিওরিটিক্যাল পার্সপেক্টিভ এখন আমাদের লাগবে না, আমরা পরবর্তী যখন আসবো তখন আমাদের আশেপাশে আমরা দেখার চেষ্টা করব। এবং এখন দেখো যে ডেভেলপমেন্ট অফ সোশ্যালজিক্যাল থিঙ্কিং, থিঙ্কিংটা প্রথম যেটা যে সোশ্যাল ফোর্সটা কাজ করে সেটা হলো ফ্রেঞ্চ রেভলিউশন। তোমরা জানো যে ফ্রেঞ্চ রেভলিউশন হয় 1789 সালে, এবং এখানে কি হয় যে ক্যাওয়াস এন্ড ডিসঅর্ডার ইনভেট করে ফ্রান্স, এবং তারপর কি হয় এটা ক্যাওয়াসের কারণে আমাদের কি প্রয়োজন হয়, পিস এন্ড অর্ডার ইন সোসাইটিতে প্রয়োজন হয়। এবং এই সমস্ত যে একটা সোশ্যাল অর্ডার ঘটে এবং এটাকে রিমুভ করার জন্য বা এটা সমাধান করার জন্য সেই সময় অগাস্ট কোথ, ডুরকেম, পার্সন্স তারা নতুন নতুন সোশ্যাল থিঙ্কিং বা সোশ্যাল অর্ডারকে আবার সিস্টেমে নিয়ে আসার জন্য কিছু চিন্তা চেতনা শুরু করে দেন, এবং সেখান থেকে বলা হয় যে এটা ফ্রেঞ্চ রেভলিউশনটা সোশ্যাল এক ধরনের নতুন চিন্তার জগৎকে বিকশিত করে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমি অলরেডি তোমাদেরকে বলেছি যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন থেকে কি কি চেঞ্জ আসে, আমরা যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পড়বো আমরা বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব। এই ছিল মোটামুটি আমাদের আজকে আলোচনার বিষয়। আমরা তাহলে আজকে আলোচনা করলাম যে কি যে সমাজবিজ্ঞান বলতে কি বোঝায়, আমাদের থিওরি বলতে কি বোঝায়, এবং সমাজবিজ্ঞানের থিওরি গুলো কি কি, এবং সমাজবিজ্ঞানের পার্সপেক্টিভ গুলো কি, এবং সোশ্যালিস্ট ইমাজিনেশন বলতে কি বোঝায়, সেই সমস্ত কিছু। সর্বশেষ সমাজবিজ্ঞান ডেভেলপমেন্টের পিছনে যে চারটা ফ্যাক্টর দায়ী করে আমরা তোমাদের সংক্ষিপ্ত আকারে এই চারটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব যে সমাজবিজ্ঞান বিকাশে শিল্প বিপ্লব এবং ফরাসি বিপ্লবের ভূমিকা কি। সে সময় তোমরা একটু বাসায় পড়াশোনা করবো, আশা করি তোমাদের জন্য খুব কঠিন হবে না, এবং পড়াগুলো খুবই ইন্টারেস্টিং যদি তোমরা বাসায় একটু পড়াশোনা করো। তাহলে সে পর্যন্তই, ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।